আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল, বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে। বজলুল হুদা, তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে, তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে, মানে এত নৃশংসভাবে মারার তো দরকার নাই। শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি। সবশেষ যেই একটা এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে, শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা। এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী। অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যাই, এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতেও মূল্য দিতে হবে। সো ওই জায়গাগুলো যেন না হয়, আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি। এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে, আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই, ছাত্রদের ভেতরে, আরে ভাই, পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাবসুলভ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে। বিএনপির ভেতরে থাকবে, জামাতের ভেতরে, বিশাল বড় বড় রাজনৈতিক দল, তাদের দলের ভেতরেই সমস্যা। দুইটা দল প্যারালালি চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে। তো সেই জায়গাটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত পার্থক্য থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে। সো এই ঐক্যগুলো যে ভেঙে জানে সেটার একটা নিদর্শন এটা, এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে। আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখেই কথা বলছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 5ই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে, এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটখাটো কোনো ভুল করেও থাকে, ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি আক্রমণ করে থাকে আমাদেরকে, আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি, আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান দেখাবো এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে। আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা, আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নাই, শুধু কতিপয় সুশীল ছাড়া। আমাদের এই যে সংবাদ মাধ্যমগুলো আছে, পত্রিকা বলেন, মিডিয়া বলেন, এই টেলিভিশন বলেন, এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে, তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বিভক্তি ধরিয়ে দেওয়ার কাজ করছে। এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই এস্টাবলিশ করছে নানাভাবে, এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল। মানে আপনি যদি দেখেন হাসিনা আজকে যে টেলিফোনে যে বক্তব্য দিল, কোনো অনুকম্পা নাই, কোনো অনুশোচনা নাই। এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভেঙে দাও, অমুকের বাড়ি পোড়ায় দাও, ওদের বাড়ি ঘর, আমাদের বাড়ি ঘর আছে, ওদের বাড়ি ঘর নাই, যত রকমের কথা। সে ক্ষমতায় থাকতে যেমন প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে, যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পোড়ায় দাও, আগুনের মধ্যে ফেলে দাও, এখনো কিন্তু সে সেম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও। এখনো সে ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত করে। আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষকে, যদিও আমাদের পরিবার, আপনার নিজের বোন জেল খেটেছে, আমার পরিবারের লোকজনের উপর নানানভাবে টর্চার করা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক। তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের, কোন এই সমন্বয়কের পরিবারের কে কোথায় আছে এগুলো লিখে রাখতে, এগুলো সব হিসাব নেওয়া হবে। আমাকে নিয়ে ধরেন, আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি, তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী। আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী। ভাই, আমি জামাতপন্থীও না, বিএনপি পন্থীও না। আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে, তাহলে আমি জামাত বিএনপি পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দেবে, আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো। সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে। আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে, তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে, এই দুই বলয়ের তারা বিভক্ত হোক, বিভক্ত হয়ে বলুক যে আমরা 5 বছর করে আমরা ক্ষমতায় থাকবো, আমার কোনো সমস্যা নাই, থাকেন। কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল, এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি, পরামর্শ, নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাত। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা
ইয়ের সাথে, আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম, আমি জানি না সত্য কি মিথ্যা। এখানে তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না। আরে ভাই, ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায়? এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী, ভারতকে সরাসরি যদি করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না। ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না। ৫ জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই। সো এরকম অনেক নির্বাচন হয়েছে। ৯১-তে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি। এই দেশের জনগণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতায় আসবে। সো সামনে কেন পারবো না? আমার মনে হয় এই যে একটা জুজুর ভয় যে ভারত, আপনি ২৫শে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড, ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে, এই জন্য সেনাবাহিনী, অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম। বললাম এত সহজে ভারত বাংলাদেশ দখল করে নিবে? ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল, মানে প্রস্তুত ছিল। এই জিনিসগুলো করা হতে। রাজনৈতিক দল দুইটা, জামাত এবং বিএনপি, তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন। আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের ১ নম্বর তালিকায় আওয়ামী লীগকে সরাইতে পারবেন না। ভারতের পছন্দের ১ নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল, আছে, সারা জীবন থাকবে। ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না। আমাদের সেনাবাহিনীর ভিতরে মানে অন্তত ১৫ থেকে ২০ জনের মতো একেবারে ডাইহার্ড মানে হাসিনার অনুসারী, যারা হয়তো এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে নিবিড়ভাবে, তারা বসা। এবং আজকে তো ধরেন আমি খুব অবাক হইলাম যে যখন ৩২ নম্বরে দেখলাম যে সেনাবাহিনী যে ঢুকেছে, তো এরা, আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে কে পাঠালো, কার নির্দেশে গেল, কি ভূমিকা, আমার এটা একটু দেখা উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই এটা সেনাবাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। আলেমদের মুক্তির ব্যাপার, আমার আজকে ওইটা নিয়ে একটা লাইভ করার কথা, গতকালকে কথা ছিল, আমি ওই লাইভটা করতে পারি নাই, আমার কিছু সমস্যা হচ্ছিল। আজকে সেই লাইভটা করার কথা ছিল, তো সকালে ঘুম থেকে উঠে তো দেখি ঈদ মোবারক, যেই কারণে ওই লাইভটা আমি বললাম হুজুরদেরকে যে হুজুর আমরা আজকে এটা করলে এই ইস্যুটা আসলে গুরুত্বপূর্ণ ইস্যু, সো আপনার ওই ইস্যুটা আটকায় যাবে। তো আমরা আগামীকালকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। এই আপনার এমনিতে তো এখন পর্যন্ত বিচারকদের ভেতরে আওয়ামী লীগের এই লোকজন আছেই। আইন মন্ত্রণালয় এখনো পুরোপুরি একদম, আইন মন্ত্রণালয়গুলোর বেশিরভাগই সচিব, আমলা, এগুলো তো সবই এখনো আওয়ামী লীগের সে পেতে তারা বসে আছে। তার উপরে কিছু কিছু বিচারক মামলার আপনার দিচ্ছে, জামিন দিচ্ছেন এই আলেমদেরকে। দেখেন সেই উদিচি, ২১শে আগস্ট, 10 ট্রাক, সব তো একই সুতোয় গাঁথা। তো এই আওয়ামী লীগের এই ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা বুঝতে বর্তমান সরকারের আর কত বছর সময় লাগবে? তাদের তো উচিত ছিল যে পরের দিনে এই মামলাগুলো সব বাতিল করে দেয়া, এবং যদি মনে করে যে কোনো ঘটনা নিয়ে তাদের কোনো তদন্ত করা উচিত, তাহলে তারা সেটা নিয়ে তদন্ত করুক। আমার মনে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে সেনাবাহিনী, আমলা, রাজনৈতিক দল, সবার একটা জায়গাতে তারা ছাড় দিচ্ছে শেখ হাসিনাকে, সেটা হচ্ছে বিডিআর আর আলেম। এই দুইজনাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেই মামলাগুলোতে তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ওভারটেক করতে চায় না। মানে শেখ হাসিনা যা করেছিল সেটাই মনে হচ্ছে করছে। জিএফআইতে এখন পর্যন্ত এই সব আওয়ামী লীগের লোকজন, আমরা এই তালিকা যে আমাদের কাছে আছে এটা আপনাদের বোঝার জন্য আপনাদের সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। সো আপনারা কারা কারা আছেন, আপনারা এখন খুব বেশি বিশাল ক্ষমতাশালী আছেন, এই ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না। আজকের ঘটনা দিয়ে চিন্তা করেন, আপনারা কিন্তু কোনো কিছুই আটকাইতে পারবেন না। আর যদি মনে করেন এখন সেনা শাসন দিয়ে কিছু করে ফেলবেন, ওইটাও আপনাদের পক্ষে সম্ভব না। দেশের মানুষ ওই জায়গাতে নাই আসলে। তো এই আজকের ঘটনায় যারা বুলডোজার করেছেন, আটকেছেন, এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর এই যে গোয়েন্দা সংস্থা মিলে নানান ধরনের গোয়েন্দা তৎপরতা করে তারপর সরকারকে বেকায়দায় ফেলে আবার শেখ হাসিনাকে আনার জন্য পায়তারা করছেন, স্বপ্ন দেখছেন, এই দিবা স্বপ্ন থেকে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে। কারণ আমার মনে হয় না যে সেনাবাহিনী আজকে যদি চাইতো তাইলেও এইখানে বাঁচাতে সেনাবাহিনী না, সেনাবাহিনীর ধরো 10 থেকে 15 জন অফিসার বা সর্বোচ্চ 20 জন। না ভাই, আপনি এটা বলবেন কিভাবে? ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের ছবি। আপনি সেনাবাহিনীকে বাঁচায় বলবেন? সেনা প্রধান যদি এটা হয়, আমরা সেনাবাহিনীকে বলবো কিভাবে যে আসলে একদম পুরো সেনাবাহিনীকে ধরে কথা বলতে? ইচ্ছা করে সবাইকে ধরেই কথা বলি। আমরা এটা জানি যে এখনো সেনাবাহিনীর ভেতরে অনেক ভালো মানুষ আছেন, কিন্তু আমি তাদেরকে বলবো যে দেখেন, আপনারা আপনাদের সেনাপ্রধানকে বুঝান। আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোনো অনুকম্পার সুযোগ নাই আর, না, আমাদের একদমই নাই। কারণ আমরা তো 6 মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। ওরা যে ক্ষমা চাবে, ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি, এই জিনিসটা তোদের মধ্যে নাই।
আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে। প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল, কার নির্দেশে গেল, সেটারও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। আমি নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি। তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে, এটা ওয়াকারের নির্দেশে গেছে। ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠাইছে। তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করেই। তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর নতুন রাজনীতির কথা যেটা বললেন, যে দেখেন পুরনো দলগুলো পুরনো রাজনীতি করবে, কারণ পুরনো দিনের মানুষ তো ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না। নতুন রাজনীতি যে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই, ডেফিনেটলি সাপোর্ট করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ, এটা মনে রাখতে হবে। আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অ্যাসপিরেশন, যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তো ধারণ করতে হবে। তা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল, তাহলে নতুন রাজনীতি দাঁড়াবে। আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি। আমাদের লক্ষ্য যদি হয় চারটা, আমি তো চারটা বলছি। এক, আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ এটা ধ্বংস করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। আর 4 নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই। আমার 4টা ভেরি সিম্পল চাওয়া। এই 4টা চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে এই 4টা জিনিস থাকবে। আমরা ডেফিনেটলি, আমার মনে হয় কনক, ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে, তাদের সাথে আমরা থাকবো। এবং দাদা, 5ই আগস্টের পরে এই যে 5ই ফেব্রুয়ারি, ঠিক 6 মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো, তাদের যেই স্পৃহা দেখালো, তাদের যে ফ্যাসিস্ট বিরোধী যেই অবস্থানটা নিল, আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত। আমাদের জেলা, উপজেলা, থানায় যারা বিগত 16 বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা জেলে আছে তাদের টেলিফোনে, ভাই জেলখানা থেকেই তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সালমান এফ রহমান থেকে শুরু করে অনেকেই। এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমি মনে করি তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত। এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন মেজর বলছিলেন যে ভাই, আমরা অনেক চাঁদাবাজকে, আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি, কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্পা আমরা দেখছি। আপনার একটা মন্তব্য নিতে চাই। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই যে 6 মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে, তার একটা প্রমাণ রাখতে হবে। প্রমাণটা কি? আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোন ছবি থাকতে পারবে না। আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে। সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এইটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে, কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা। ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে, ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে। আপনার সুধা সদন থেকে শুরু করে আরো যা যা আছে, যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় ধূলিসাৎ করে দেওয়া উচিত। ইলিয়াস, সুধা সদন ওয়াজেদ মিয়ার বাদ, এটা শেখ হাসিনার না। ওয়াজেদ মিয়া তো ভালো লোক, মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ হাসিনার মতো একজন দাজ্জাল, একটা খাইস্টা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে, তার স্মৃতিটা থাকুক। ওয়াজেদ মিয়া আসলে কারণ ওয়াজেদ মিয়া যে পরিমাণে কষ্ট ভোগ করছে, ওরা জাহান্নামে আর কোনো কষ্ট আল্লাহ দিবে না। ওর কষ্ট আল্লাহ দুনিয়া থেকে ভোগ করে নিয়ে গেছে। এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে, তাহলে ওর অবস্থা শেষ। আজকে তো মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে, গিরগিটি সাংবাদিকতা। হ্যাঁ, এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে, এবং হবে কিন্তু
এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে। আপনারা তো চেনেন কারা লড়াই করছে, কারা সংগ্রাম করছে, কারা নির্যাতিত হয়েছে এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল। ওদের থেকে দূরে থাকেন, এটা আমার 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 স্বনির্বন্ধ অনুরোধ। এদের থেকে দূরে থাকেন, দরকার নাই ওদের কাছে যাওয়া। ওরা আপনার কিছু অ্যাড করবে না, আপনার বরং ইমেজ নষ্ট হবে। কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে, দালাল লোকদের কাছে, দালাল প্রফেসরদের কাছে, দালাল বুদ্ধিজীবীদের কাছে যায়, তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। আপনার জনগণের ইমেজ দরকার, জনগণের সমর্থন দরকার। জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল। বিএনপির একটা অংশ, সবাই না, আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি, নানা ধরনের প্রচারণা, এটা সেটা, মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে। আমি বলতে চাই কি যে করে লাভ নাই। হ্যাঁ, মানে করতে পারেন, আপনারা করতে পারেন, এটা আপনাদের ক্ষতি, আপনাদের ক্ষতি। মানে ধরেন আমরা তো শত্রু না, আপনাদের বিএনপিরও শত্রু না, আমরা জামাত ইসলামের শত্রু না, আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না। আমরা একই সাথে লড়াই করছি, আপনারা আমার আপনজন। কিন্তু আমাদের ডেফিনেটলি কিছু ডিফারেন্স থাকবেই, আমাদের চিন্তার ডিফারেন্স সবার, আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে। কিছু কিছু জায়গায় ঐক্য আছে, কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স আছে, থাকবেই। আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল। দাদা, এই যে আপনি নিশ্চয়ই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, তো বিরোধী দল কে হবে, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায়। এইরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় আছে। হ্যাঁ, এই একই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু, হ্যাঁ, যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়ে শাহজিজ এই পরামর্শ দিয়েছেন, তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন। কোন একটা আরেকটা কারণ আছে, বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী জনতা একটা শক্তি সঞ্চয় করে, এইটা ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না। তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। এই ভুল অ্যাজাম্পশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে, এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে। এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য। এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ, ওই ন্যারেটিভটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এবং সেই জন্য আমরা সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না। ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই, দেশের বিপদ হবে। ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এই দল যদি দুর্বল হয়ে যায়, যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে, এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ। এই জিনিসটা ওরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক, আমরা চাই বিএনপি সবল থাকুক। এবং দাদা, তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি, এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন, মানে যারা তার দলে ক্যারি ফরওয়ার্ড করতেছে না, আলাদা তো, কমপ্লিটলি আলাদা তো, দেখতেছেন না? মানে তারেক রহমান যেই ভাইব নিয়ে আসতেছে তার বক্তৃতাতে, তার বক্তব্যে, আর মাঠে মাঠে তো আওয়ামী লীগ হয়ে গেছে সব। হ্যাঁ, জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে। তাদের আচার আচরণ বলেন, কথাবার্তা, সবকিছু, ন্যারেটিভ, সবকিছু। জামাতে ইসলামকে গালাগালি, আল বদর বলে গালাগালি, আল বটর বাহিনী বলে আর গালাগালি। হ্যাঁ, জামাতকে দেখতেই পারে না। হ্যাঁ, মানে কনফিডেন্স থাকা ভালো, আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি। 91 সালে আওয়ামী লীগে যেটা হয়েছিল, মানে আমার মনে হয় যে একটু স্লোলি ভাবা উচিত। ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই, তারপর পিনাকিদার মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। আমি শেষ করি আওয়ামী লীগের দিয়ে, বাকি কথা দাদা বলুক। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের, যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর 4টা থেকে আমি এই হেফাজতের মাঠে, আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ, আমাদের 21 টিভি বন্ধ করে প্রায় 2-3 ঘন্টা সেদিন বন্ধ ছিল, কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তো তারপরের দিন শেখ হাসিনা
সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল, একটা ক্যাজুয়ালিটি হয় নাই। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা যাকে তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। এ যে ধরনের নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। আজকে 32 নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে 2,500 মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে, কিন্তু সেটা হলো না। এবং আমরা প্রত্যেকেই একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকেই বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সো নো মার্সি। এখন আর কোনো ক্ষমা নয়। বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ, যে বলে না ক্যারা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে, তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী 1 মাস ধরে, ওরা 1 মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী 1 মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা। যদি সেই রকম হয়, আমি তো বলছি, আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবো, বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবো, টাকা দিব, আমরা দিব না, আমরা একসাথে দিব, চাঁদা দিব, গরু ফেলাবো আর জব করবো। টাকার ক্ষমা চাও, ক্ষমা চাও। এগুলো ঢাকায় বসে, বাংলাদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদের দালালি চলবে না। স্টপ, ফুল স্টপ। কাল থেকে দেখবে, এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে, ছাত্র জনতা দেখাই দিচ্ছে। তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে। কঠোর নির্মম হইতে বাধ্য করবেন।